আসসালামু আলাইকুম। ২০২৫ সালের আইসিটি যশোর বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের ১ম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট, বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব ১ম অধ্যায় ও ২য় অধ্যায়ের ২০২৫ সালের সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এই অধ্যায় থেকে ২০২৫ সালে যশোর বোর্ডে ৪টি প্রশ্ন এসেছিল এই ২টা অধ্যায় থেকে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন ১। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইসির মনি সাহেব একজন মোটর চালক প্রশিক্ষক। তিনি বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার পূর্বে বিশেষ ব্যবস্থায় একটি কক্ষে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো আমরা আশা করি জিনিসটা ধরতে পারতেছি যে বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার আগে তিনি কি করেন, আর একটি পূর্ব ব্যবস্থাভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো এটা আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে বিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি। তারপর দিয়ে কি বলছে, তিনি সেই কক্ষে প্রবেশ করার জন্য একটি ডিভাইসের উপর হাত রাখেন। তো এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা হ্যান্ড জিওমেট্রি। ওকে, ফলে কক্ষের দরজা খুলে যায়। একজন প্রশিক্ষণার্থী জানালো তার পিতা গবেষণাগারে প্রবেশের করার জন্য মুখমণ্ডল ব্যবহার করে, অর্থাৎ এটা হচ্ছে ফেস রিকগনিশন নামে পরিচিত। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলছে এখানে, বিশ্বগ্রাম কি? তো বিশ্বগ্রাম হচ্ছে এই যে বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন কি? তো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। তো বিশ্বগ্রাম, তো বিশ্ব আমার একটা স্টুডেন্ট সে বলে বিশ্বগ্রাম হইলো তো বিশ্ব শহর হইলো না কেন? কারণ কারণ হচ্ছে যে গ্রামের মানুষগুলোর সাথে কি থাকে, একজন গ্রামের মানুষের সাথে আরেকজন গ্রামের মানুষের সাথে কি থাকে, পরিচিত থাকে সবাই, তাদের সাথে খুব মিলও থাকে। দেখবে এক গ্রামের মানুষের সাথে মারামারি লাগলে অন্য গ্রামের মানুষ বা এই গ্রামের সব মানুষ চলে আসে তার পক্ষে লড়াই করার জন্য। তো এই বিশ্বটাকে যেন সবাই যাতে একসাথে যোগাযোগ করতে পারে, তার জন্য আমাদের কি জানা উচিত, এই যে বিশ্বগ্রামের ধারণাটা এসেছে। অর্থাৎ বিশ্ব সকল মানুষের সাথে পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান প্রদান, এইরকম সব কার্যাবলীকে একসাথে কি বলা হয়, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলা হয়। ২ নম্বর কোয়েকশনে বলা হয়েছে, তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাপন অত্যন্ত আরামদায়ক ও সহজসাধ্য করে দিয়েছে, ব্যাখ্যা করো। তো এই যে এটার উত্তর, তথ্য প্রযুক্তির ব্যবহারে মানুষের জীবনযাপন সহজ, দ্রুত, অত্যন্ত আরামদায়ক করে দিয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ সহজ হয়েছে। অনলাইন শিক্ষা, চিকিৎসা, কেনাকাটা ও ব্যাংকিং সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে। স্মার্ট হোম ডিভাইস, রোবোটিক্স, এআই ভিত্তিক সরঞ্জাম মানুষের শ্রম ও সময় বাঁচাচ্ছে। কৃষকরা আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে উপকৃত হচ্ছে, ফলে সময় ও খরচ কমে গিয়ে মানুষের জীবনযাত্রার আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে। তো এটা একদম সিম্পল, এটা তোমরা বানিয়ে লিখতে পারবা। তারপর ৩ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে ৩ নম্বর প্রশ্নেও কি বলা হয়েছে একটু দেখি। উদ্দীপকে শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণটির পদ্ধতি ব্যাখ্যা করে। তো প্রশিক্ষণ পদ্ধতিটি আমরা আগেই বলছিলাম, এটা হচ্ছে একটা বিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি। কারণ তিনি প্রশিক্ষণ দেওয়ার আগে অর্থাৎ রিয়েল টাইম প্রশিক্ষণ দেওয়ার আগে তিনি একটা বাস্তব বা বিশেষ ব্যবস্থার মাধ্যমে কি দিয়ে থাকে, একটা প্রশিক্ষণ দিয়ে থাকে, অর্থাৎ বাস্তব নয় যেটা। বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার পূর্বে তিনি কি বাস্তব নয় মানে একটা পরীক্ষা বা ব্যবস্থা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এটা আমরা পড়ি। উদ্দীপকে শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণটির পদ্ধতি হলো এই যে ভার্চুয়াল রিয়েলিটি বা সংক্ষেপে কি বলা হয় তাকে, এই যে ভিআর বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, এই যে এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তারা এটিকে বাস্তব পরিবেশ হিসেবে মনে করে। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি
কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সংবলিত চশমা, হেডসেট, গ্লোভ, সুইট ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবে উপলব্ধি করা। এই যে এগুলা মনে রাখবা কি, চশমা, হেডসেট, গ্লোভ, সুইট। একটি টাইপিক্যাল ভিআর ফরম্যাটে একজন ব্যবহারকারী ত্রিমাত্রিক স্ক্রিন সংবলিত একটি হেলমেট পরে এবং তার মধ্যে দিয়ে বাস্তব থেকে অনুকরণকৃত অ্যানিমেটেড বা প্রাণবন্ত ছবি দেখি। টেলিপ্রেজেন্স বা কৃত্রিম ত্রিমাত্রিক জগতে উপস্থিত থাকার ভ্রমণ একটি গতি নিয়ন্ত্রণকারী সেন্সর দ্বারা প্রভাবিত হয়। গতি নিয়ন্ত্রণকারী সেন্সর এর মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত ছবির গতিকে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীর গতির সাথে মেলানো হয়। যখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীর গতি পরিবর্তন হয় তখন স্ক্রিনে প্রদর্শিত দৃশ্যেরও গতি পরিবর্তিত হয়। এভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীর কৃত্রিম ত্রিমাত্রিক জগতের সাথে মিশে যায় এবং সেই জগতের একটি অংশ পরিণত হয়। যেখানে ত্রিমাত্রিক কি ব্যবহার করা হয়, ত্রিমাত্রিক। আর এই যে উপাদানগুলো কি, একটা আছে চশমা, হেডসেট, গ্লোভ, সুইট, এগুলো মনে রাখবা। তারপর 4 নম্বর কোয়েকশনে কি বলা হয়েছে, 4 নম্বর উদ্দীপকে উল্লেখিত দুইটি বায়োমেট্রিক্স পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক। এই যে একজন কি বলছে যে এই হাত, একটি ডিভাইসের উপর হাত রাখে, তো এটা হচ্ছে হাত রাখলেই কি দরজাটি কি খুলে যায়। একটা হচ্ছে মুখমণ্ডল ব্যবহার করার পরে কি করা যায়, গবেষণাগারে প্রবেশ করতে পারে। তো এই দুইটার মধ্যে কোনটা বেশি উপযুক্ত তারা বলছে। ওকে, এখানে আছে উদ্দীপকের তথ্য অনুসারে যে দুইটি বায়োমেট্রিক্স প্রযুক্তির কথা বলা হয়েছে সেগুলো হলো হ্যান্ড জিওমেট্রি। এই যে ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা এখানে কি হয়েছে, হ্যান্ড জিওমেট্রি, এবং ফেস রিকগনিশন। একটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি আর একটা হচ্ছে ফেস রিকগনিশন। এই দুটি পদ্ধতির মধ্যে হ্যান্ড জিওমেট্রি অধিকতর সুবিধাজনক, নিচে তা বর্ণনা করা হলো। ফেস রিকগনিশন পদ্ধতি বা মানুষের মুখমণ্ডল শনাক্তকরণ হচ্ছে এমন এক প্রোগ্রাম বা সফটওয়্যার যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে শনাক্তকরণ করে। এক্ষেত্রে কোনো ব্যক্তির সরাসরি মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সাথে তুলনা করা হয়। এই পদ্ধতিতে দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি পরিমাপের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা হয়। মুখের অভিব্যক্তির ভিন্নতার কারণে এ পদ্ধতি অনেক সময় মুখ শনাক্ত করা কষ্টকর হয়। স্বল্প আলো, সানগ্লাস, টুপি, স্কার্ফ, দাড়ি, লম্বা চুল, মেকআপ ইত্যাদি পরিবেশে এই পদ্ধতি কম কার্যকর হয়। এটা একটু অসুবিধা আছে যে হ্যান্ড জিওমেট্রিক, এটা কি অবশ্যই একটু বেশি উপযুক্ত হবে। ফোন ফেস রিকগনিশনটা একটু জটিল, তো হ্যান্ড জিওমেট্রিটা ইজি। তো দেখি কি বলছে, অন্যদিকে হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক্স ডিভাইস দ্বারা মানুষের হাতের আকৃতি, জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এই পদ্ধতি ব্যবহার করা খুবই সহজ, খুবই সহজ। এই পদ্ধতিতে সিস্টেমের অল্প মেমরি প্রয়োজন হয়। প্রতিটি মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠন পরস্পর থেকে আলাদা হওয়ায় নির্ভুলভাবে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয় বলে নিরাপত্তা নিশ্চিতে এই পদ্ধতি খুবই কার্যকর। তো এখানে এই যে হ্যান্ড জিওমেট্রিটা অধিক কার্যকর, কিন্তু তার সাথে সাথে আমরা কি করছি যে ফেস রিকগনিশনের বিষয়টাও বর্ণনা করছি, কেন এটা বেশি সুবিধাজনক নয় বা অসুবিধা, একটি কারণে এটা অসুবিধা। তো তোমরা অনেক সময় কি করো যে হ্যান্ড জিওমেট্রি সুবিধাজনক বেশি তাই এটাই ব্যাখ্যা দেও, সাথে অন্য একটা যে আছে ওইটার ব্যাখ্যা দেও না। তো দুইটারই ব্যাখ্যা দিবা, তারপর এই দুইটা করতে কোনটা ভালো এটা বলে দিবা। তো সুতরাং উপরোক্ত আলোচনার উপর ভিত্তি করে বলা যায় যে নিরাপত্তার মানদণ্ডে ফেস রিকগনিশনের তুলনায় হ্যান্ড জিওমেট্রি সুবিধাজনক। ওকে, এটা ছিল 1 নম্বর। এখানে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নের প্রথমে আমরা উদ্দীপক পড়বো, তারপর উদ্দীপক অনুযায়ী উত্তর করার চেষ্টা করব। উদ্ভিদে প্রযুক্তি প্রয়োগের কারণে আজ উচ্চ ফলনশীল এবং আবহাওয়া উপযোগী ফসল উৎপাদন সম্ভব হয়েছে। তো এটা কোন জিনিসের কথা বলা হয়েছে এটা তোমাকে ধরতে হবে, আশা করি ধরতে পেরেছ। এরপর দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র শিল্প ক্ষেত্রে ব্যবহারের ফলে মানুষের
শ্রমসাধ্য কাজ খুব সহজেই করা যাচ্ছে। তো এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, আর এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই দিয়ে যা করা যায়, এই যে রোবোটিক্স। তো প্রথম প্রশ্ন কি বলছে? স্মার্ট হোম কি? প্রথম প্রশ্ন কি? স্মার্ট হোম কি? তো স্মার্ট হোম কি? এই যে বাড়িকে আর কি আধুনিক বা স্মার্ট ওয়েতে বা তথ্য প্রযুক্তির আগে বাড়িকে পরিচালনা করা। স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মতো, যেখানে বসবাসের জন্য সকল উপাদান পাওয়া যায় এবং গ্রাহককে ব্যবহার্য দ্রব্যাদির গুণগত মান নিশ্চিত করে এবং ফুলপ্রাপ্ত সেবা প্রদান করা। অর্থাৎ এই স্মার্ট হোম, অর্থাৎ বাড়ি বা তোমার হোমকে এই যে রিমোটের মতো বা রিমোট কন্ট্রোলের মতো যদি নিয়ন্ত্রণ করতে পারো, তখন তাকে স্মার্ট হোম বলা হয়। যেমন অফিসে আমরা কি করি, বিভিন্ন সময় বিভিন্ন অফিসে যাই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আবার আমরা দেখতে পারি যে আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারি আমাদের বাসা কি হচ্ছে। তো এইগুলা ওভারঅল হোমগুলাকে কি বলা হয়? স্মার্ট হোম বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না। বুঝিয়ে লাগবে। তো অন্যত্র যেতে হয় না, কেন যেতে হয় না? এটা তথ্য প্রযুক্তির কারণে, এটা অনলাইন। এখন কি করে মানুষ এই যে ফেসবুকে পেজ করে বিভিন্ন পণ্য বিক্রি করে, আবার ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারে। তো এগুলো এখন কি করতে হয় না, বাইরে দোকানে নেওয়ার প্রয়োজন হয় না, এবং একজনের সাথে আরেকজন কি করতে হয় না, যে অন্যত্র যেতে হয় না। তো দাও উত্তরটা আমরা একটু দেখে নিই। এই যে ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না। এর ফল এর অর্থ হলো তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে এখন তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। যেমন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস ব্যবহার করে ক্রেতা বিক্রেতা উভয় ঘরে বসে পণ্য কেনাবেচা করতে পারে। এভাবে অনলাইন মার্কেট প্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে সহজেই ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন হয় এবং লেনদেন সম্পন্ন হয়। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হয় এবং বাজারজাতকরণও আরো সহজ হয়। এটাই ছিল দুইয়ের উত্তর। 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? ফসল উৎপাদনের ক্ষেত্রে উদ্দীপকটি উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ফসল উৎপাদনে যেটার কথা বলা হয়েছে, এটা হচ্ছে দেখি কি বলা হয়েছে এখানে। এই যে উদ্দীপকে উল্লেখিত ফসল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি পেল ন্যানো টেকনোলজি। কোন টেকনোলজি? ন্যানো টেকনোলজি। এটা ধরতে পারছো, তার জন্য 1 পাইবা। ওকে। জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহক হচ্ছে জিন। উদ্ভিদ বা উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহককে জিন। অন্যদিকে জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে উক্ত উদ্ভিদের জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে দিতে হয়। যেহেতু জিনগুলো আসলে ডিএনএর একটি অংশ, তাই এটা একটা জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএর সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হবে। এর ফলে একটি নতুন বৈশিষ্ট্যসম্পন্ন কাঙ্ক্ষিত উদ্ভিদের সৃষ্টি হবে। বর্তমানে কৃষি, চিকিৎসা, ঔষধ শিল্পে, গৃহপালিত পশু ও মৎস্যে উন্নয়নে, দুগ্ধজাত দ্রব্য তৈরিতে, পরিবেশ ব্যবস্থাপনায়, ফরেনসিক টেস্টের ক্ষেত্রে ব্যাপকভাবে জেনেটিক ইঞ্জিনিয়ার প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে। যতটুকুই দিলে হয়ে যাবে। তারপর 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? যে 4 নম্বর, উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্র ছাড়াও আর কোন ক্ষেত্রে কিভাবে আমরা যন্ত্রটি ব্যবহার করতে পারি? অর্থাৎ এই যে যন্ত্রটি আমরা কোন কাজে ব্যবহার করতে পারি, আমরা একটু দেখে নিব এবার। ওকে। এই যে এখানে উদ্দীপকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র বলতে এমন যন্ত্রকে বোঝানো হয়েছে যেটি মানুষের মতো চিন্তা, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ বা শেখার ক্ষমতা রাখে। যেমন রোবট, চ্যাটবট, সেলফ ড্রাইভিং গাড়ি ইত্যাদি। ক্ষেত্র ছাড়া আরো যেসব ক্ষেত্রে আমরা এই যন্ত্রকে ব্যবহার করতে পারি তা নিচে আলোচনা করা। এই যে 1 নম্বর, মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর, জটিল গাণিতিক সমস্যা সমাধানে ও বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে। অনেক সময় মানুষ কি করতে পারে না, সূক্ষ্ম ত্রুটি শনাক্ত করতে একটু তার সময়ের প্রয়োজন হয়। কিন্তু এই যে রোবট বা চ্যাটবট বা সেগুলা
অতি সহজেই কি করতে পারে, শনাক্ত করতে পারে। চিকিৎসা ক্ষেত্রে 3 নাম্বার ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত নিষ্ক্রিয় করার কাজে। 4 নাম্বার চিকিৎসা ক্ষেত্রে যেমন মাইসিন, ন্যানোরোবট। 5 নাম্বার কাস্টমার সার্ভিস প্রদানে যেমন অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্স। 6 নাম্বার বিনোদন ও গেম খেলায় যেমন দাবা খেলায়। 7 নাম্বার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে। 8 নাম্বার প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে। 9 নম্বর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও স্টক লেনদেনের ক্ষেত্রে। 10 নম্বর বিভিন্ন অফিস স্টাফদের প্রতিদিনের কর্মতালিকা বন্টনে। ওকে, এইগুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি এই যন্ত্রটা। এখন আমরা 3 নম্বর প্রশ্নের উদ্দীপক পড়ব এবং সেই অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর করব। কলেজের 5টি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হলো। তো এই যে মনে করো কেন্দ্রীয় ডিভাইস হচ্ছে এইটা, তারপর এখান থেকে একটা দিল, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে আরেকটা, তো 5টা হলো। এই যে কেন্দ্র, কেন্দ্র যদি কোনো কিছু যদি কেন্দ্র থাকে তো এটা হচ্ছে একটা স্টার টোপোলজি। এটা কেমনে মনে রাখবা, এই যে স্টার, স্টার কোথায় থেকে আসে, এই যে আকাশে থাকে স্টার। এখন আকাশ যদি না থাকে তো কি আর স্টার দেখতে পারবো আমরা? তো এই যে আকাশটা হচ্ছে এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস, আকাশ হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস। আর তার যে স্টার, এই যে স্টার, এগুলো আমরা কোথায় দেখতে পাই, আকাশে দেখতে পাই। তো মনে রাখবা যে কেন্দ্রীয় ডিভাইস থাকে কোথায়, স্টার টোপোলজিতে। কেমনে মনে রাখবা, স্টার আর আকাশ, আমরা স্টার দেখতে পাই আকাশে, অর্থাৎ কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে আমরা এগুলো হচ্ছে এভাবে মনে রাখবা। এটি দেখে একজন আইসিটি বিশেষজ্ঞ কেন্দ্রীয় ডিভাইসটির পরিবর্তে নতুন একটি ডিভাইস ব্যবহারের সুবিধা ব্যক্ত করলেন। তো নতুন ডিভাইস অর্থাৎ এই যে কেন্দ্রীয় ডিভাইসে দুইটা ব্যবহার করা, একটা হচ্ছে সুইচ এবং আরেকটা হচ্ছে হাব। সুইচ এবং হাব। তো সুইচ এবং হাবের মধ্যে বাই ডিফল্ট এটা হাবই ইউজ করা হয়, কিন্তু সুইচ হচ্ছে সব থেকে বেস্ট। সুইচ কেমনে বেস্ট মনে রাখবা, তোমার বাসায় সুইচ বেশি না হাব বেশি? অবশ্যই সুইচ বেশি। তোমার লাইট অন করতে হলে সুইচের প্রয়োজন হয়, তোমার মোবাইলের সুইচ আছে, তারপর ল্যাপটপের সুইচ আছে, সব জায়গায় কি সুইচ সুইচ সুইচ। সো এই যে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কোনটা উপযুক্ত বেশি, সুইচ বেশি উপযুক্ত। কারণ আমাদের সামনে ডানে বামে তাকালে আমরা বিভিন্ন ধরনের সুইচ দেখতে পাই, তাই সুইচ কি বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ কি, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডাটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ। 2 নাম্বার স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন দুটি ডিভাইস, তারবিহীন দুটি ডিভাইস বললে দিবা কি, দিবা ব্লুটুথ। কি দিবা, ব্লুটুথ। তারবিহীন দুটি ডিভাইস বললে এটা কি হবে, ব্লুটুথ। তারপর সম্পর্কে একটু ব্যাখ্যা করে দিবে। স্বল্প দূরত্বে ব্লুটুথের মাধ্যমে তারবিহীন, এই যে ব্লুটুথের মাধ্যমে তারবিহীন দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান সম্ভব। ব্লুটুথের মাধ্যমে দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগ করে বিনা খরচে ডেটা স্থানান্তর করা যায়। ব্লুটুথ সমন্বিত যন্ত্রপাতি সুইচ অন করার সাথে সাথে স্বল্প দূরত্বের মধ্যে সংক্রিয় এবং ডেটা স্থানান্তর মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ঘটাতে সক্ষম হয়। ব্লুটুথ 3 থেকে 10 মিটার পর্যন্ত দূরত্বের মধ্যে ডেটা স্থানান্তর করতে পারে। তো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, উদ্দীপকে কলেজ টপোলজিটি ব্যাখ্যা করো। মানে এটা টপোলজিটি কি করতে বলছে, ব্যাখ্যা। তো এটা টপোলজিটি আমাদেরকে ধরতে হবে, অলরেডি আমরা ধরে ফেলছি নেটওয়ার্ক টপোলজিটা। এই যে উদ্দীপকে কলেজের 5টি কম্পিউটারের একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত। সুতরাং উদ্দীপকে বর্ণিত কলেজে ব্যবহৃত টপোলজিটি হলো স্টার টপোলজি। কোন টপোলজি, স্টার টপোলজি। ওকে, স্টার টপোলজি হলো একটি নেটওয়ার্ক কনফিগারেশন যেখানে প্রত্যেকটি ডিভাইস এবং কম্পিউটার, প্রিন্টার একটি কেন্দ্রীয় ডিভাইসের যেমন হাব অথবা সুইচ। তো হাব এবং সুইচের মধ্যে কোনটা উপযুক্ত, সুইচ বেশি উপযুক্ত, কারণ আমাদের বাসায় সবসময় আমরা সুইচই ব্যবহার করি, লাইট, ফ্যান ইত্যাদি কাজে আমরা সুইচ ব্যবহার করে থাকি। এটা যদিও অ্যাকুরেট ভাবে মনে রাখার হয় না, এই মনে রাখার জন্য আমি একটা কৌশল বললাম আর কি। এই টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটি নেটওয়ার্কের সকল ডেটা আদান প্রদানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সহজ ভাষায় এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থেকে বিভিন্ন দিকে শাখা বের হয়। সংকেত আদান প্রদানে কম সময়ের প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা কি করা হয়, শনাক্ত করা সহজ হয়। এই টপোলজি অপেক্ষাকৃত দ্রুত গতির ডাটা কি করতে পারে, আদান প্রদানে
সহজ হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যে কোনো সময় নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্কটি সম্পূর্ণ সচল থাকে। এই যে সাপোজ দিলাম এটা তো আমার আমার কেন্দ্রীয় ডিভাইস। আমি মনে করো আমার এই যে ১, ২, ৩, ৪ চারটা ডিভাইস আমি অ্যাড করছি। এখানে আমি চাইতেছি আরো ২টা ডিভাইস অ্যাড করব। তো এখানে আমার কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এখানে একটা অ্যাড করে দিব, আমি এখানে একটা অ্যাড করে দিই। আরো প্রয়োজন হলে এইখানে আমার বাকিগুলাতে কোনো প্রবলেম হবে না। আমি কি করব? এখানে একটা এড করে দিব, এখানে একটা এড করে দিব। তো এই জিনিসটাই বলা হয়েছে যে এখানে কেন্দ্রীয় ডিভাইসের কোনো নড়াচড়া করার প্রয়োজন হয় না বা ডিস্টার্ব হয় না। অন্যান্য নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব হয় না। তারপর এখানে ৪ নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে যে আইসিটি বিশেষজ্ঞ উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজির জন্য পূর্বের ডিভাইসের তুলনায় নতুন একটি ডিভাইস ব্যবহারের কি সুবিধা ব্যক্ত করলেন ব্যাখ্যা করা। তো নতুন যে ডিভাইসটা কেন্দ্রীয় ডিভাইসে কি বলছে আমরা একটু দেখি। একদম ৪ নাম্বার উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি অর্থাৎ স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস এবার সাধারণত হাব ব্যবহার করা হয়। সাধারণত কি ব্যবহার হয়? হাব ব্যবহার করা হয়। আইসিটি বিশেষজ্ঞ হাবের পরিবর্তে নতুন একটি ডিভাইস অর্থাৎ সুইচ ব্যবহার বেশি সুবিধাজনক ব্যক্ত করলেন। আমরা আগেই বলছি সুইচ ব্যবহার কি একটু বেশি সুবিধাজনক। হাবের পরিবর্তে সুইচ ব্যবহারে সুবিধার নিচে ব্যাখ্যা করা হয়। হাব ও সুইচ এর কাজ প্রায় এক হলেও আজকাল অধিকাংশ ক্ষেত্রে হাবের পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়ে থাকে, বেশি ব্যবহৃত হয়ে থাকে। এর কারণ হলো হাব ও সুইচ উভয়ই বিভিন্ন কম্পিউটার ও পেরিফেরাল থেকে আসা কেবলগুলোকে সংযুক্ত করে, কিন্তু সুইচ এক্ষেত্রে অধিক বুদ্ধিসম্পন্ন যন্ত্র হিসেবে কাজ করে। হাবের মতো এটি কেবল সংকেতগুলোকে ব্রডকাস্ট না করে বরং দুর্বল সংকেতগুলোকে অধিক শক্তিশালী করে তোলে। এছাড়াও এটি প্রতিটি কম্পিউটারের ব্যাক ব্যাকের পুনরূপ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট তথ্য কম্পিউটারে প্রেরণ করে থাকে। এর ফলে ডেটা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। হাবের ক্ষেত্রে একসাথে কেবল একদিকে যেতে পারে হাব ডুপ্লেক, কিন্তু সুইচের মাধ্যমে একই সাথে ডেটা পাঠানো ও গ্রহণ করা সম্ভব। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই জন্যই হাবের পরিবর্তে সুইচ ব্যবহার এদিক সুবিধাজনক। এই যে হাব ডুপ্লেক্স যদি একদিকে যাই, এই দুদিকে আমরা হাব ব্যবহার করি তখন ডাটা শুধু একদিকে যাবে। যখন আমরা সুইচ ব্যবহার করবো তখন আমরা দুই দিক থেকে ডাটা গ্রহণ করতে পারবো, পাঠাতেও পারবো। এই তো ছিল হাব এবং সুইচের মধ্যে পার্থক্য বা কিসের কারণে সুইচ অধিক গ্রহণযোগ্য বা ব্যবহারযোগ্য। তো ৪ নম্বর কোয়েকশন এই যে আগেই বলছিলাম এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে 4টা কোয়েকশন আসছিল, অর্থাৎ 40 মার্ক এখান থেকে চলে আসছে। ওকে, প্রথমে আমরা উদ্দীপক করবো, তারপর আনসার দিব। একটি ল্যাপটপ কিনলো। সে মোবাইল ও ল্যাপটপের মধ্যে তারবিহীন অর্থাৎ বেতারবিহীন সংযোগ স্থাপন করলো। একটা দুর্ঘটনার সংবাদ শুনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার বন্ধুর কাছে সংবাদটি সম্পর্কে জানতে চাইলে যে বেতারের কথা বলা হয়েছে। ওকে, মোবাইল ও ল্যাপটপের মধ্যে, তো মোবাইলে তার ছাড়া মোবাইলে, তাহলে এটা কি? এতে ফোন ডিভাইস, এটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে ব্লুটুথ। ওকে, আর এটা হচ্ছে আমরা পড়বো। তারপর দেখি কম্পিউটার নেটওয়ার্ক কি। তো এই যে কম্পিউটার নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা। কম্পিউটার নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা। ২ নম্বর সুইচের বুদ্ধিমত্তা রয়েছে। এই যে একটু আগে আমরা সুইচ সম্পর্কে লিখলাম, তো এখন লিখি। সুইচ একটি বুদ্ধিমান ডিভাইস। সুইচ কি একটি বুদ্ধিমান ডিভাইস? এটি প্রতিটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস মনে রাখে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে ডেটা পাঠায়। যখন একটি কম্পিউটার অন্য কম্পিউটারকে ডেটা পাঠায়, সুইচ তখন নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়। ফলে ডেটা শুধু প্রয়োজনীয় ডিভাইসে যায়। এতে নেটওয়ার্কের গতি বাড়ে এবং ডেটা আদান প্রদানের সময় ব্যান্ডউইথ অপচয় হয় না। এই জন্য বলা হয় সুইচ বুদ্ধিমত্তা রয়েছে বা সুইচের বুদ্ধিমত্তা রয়েছে। ৩ নাম্বার উদ্দীপকে তারবিহীন সংযোগ বর্ণনা করে, যে মোবাইলের সাথে যে ল্যাপটপের যোগাযোগ করছে, এই তারবিহীন সংযোগটি কি তার সম্পর্কে বর্ণনা করতে বলা হয়েছে। আমরা দেখি এখানে কি বলে ফেললে উদ্দীপকের তথ্য অনুসারে তারবিহীন সংযোগটি হচ্ছে ব্লুটুথ। এই যে তারবিহীন সংযোগটি কি? ব্লুটুথ। তারবিহীন সংযোগটি কি? ব্লুটুথ। ব্লুটুথ। ওকে, এখন ব্লুটুথ ওয়্যারলেস নেটওয়ার্কিং পদ্ধতিতে ব্লুটুথ হচ্ছে এমন একটি প্রযুক্তি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কটির ব্যান্ডউইথ ও
নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেওয়া থাকে। এছাড়া ইদানিং মাউস, কিবোর্ড, হেডফোন সেট, স্পিকার ইত্যাদিতে ব্লুটুথ ব্যবহৃত হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্লুটুথ অনেক ব্যবহার করে থাকি। যদি এটা সর্বপ্রথম ব্লুটুথই ছিল। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেমন পেনের পুনরূপ কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি 3 থেকে 10 মিটার হয়ে থাকে। যে এটা মনে রাখবে এমসিকিউর জন্য। এর ব্যাপ্তি 3 থেকে 10 মিটার হয়ে থাকে। হাফ ডুপ্লেক্স মোডে এর ডাটা ট্রান্সমিশন রেট প্রায় ওকে এমবিপিএস বা তার চেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়। এটা একদম সবাই পারে, বাচ্চারা ওই ব্লুটুথ কানেকশন দিতে পারে। তো এই তো ছিল ডিভাইসটা। তো 4 নম্বর কোয়েকশনে কি বলা হয়েছে, এই যে উদ্দীপকে ক এর বন্ধুর সাথে যোগাযোগের উপযুক্ত পদ্ধতি ব্যাখ্যা করো। পদ্ধতি বলছি কিন্তু। তো পদ্ধতি বললে মনে রাখবে একটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, তিনটা থেকে একটা। আর যদি মোড বলতো তো মোড বললে আমরা আবার নোট দিতাম, এই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তো যেহেতু এখানে পদ্ধতি বা মেথডের কথা বলা হয়েছে, পদ্ধতি বা মেথডের কথা বলা হয়েছে, পদ্ধতি বা মেথডের কথা বলা হয়েছে, তাই দিবা সিনক্রোনাস অথবা আইসোক্রোনাস, এই তিনটা থেকে একটা হবে। তো আমরা জানি যে রিয়েল টাইমে যে ভিডিও কনফারেন্সিং হচ্ছে একটা রিয়েল টাইম কনভারসেশন, অর্থাৎ কথা উত্তর সাথে সাথে পাওয়া যাবে। তোমার বন্ধু কথা বলতে পারবে, তুমিও কথা বলতে পারবা। তো এটা হচ্ছে কোন মেথডের মধ্যে পড়ে, তা বর্ণনা করতে হবে। এই যে 4 নম্বর উত্তর। উদ্দীপকের তথ্য অনুসারে ক তার বন্ধুর সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ করে। ভিডিও কনফারেন্সিং সাধারণত রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি, যা আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডকে সমর্থন করে। কোনটাকে সমর্থন করে? আইসোক্রোনাস আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডকে সমর্থন করে। নিচে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডটি সম্পর্কে আলোচনা করো। এই যেটা ধরতে হবে বিষয়টা তোমাকে। আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো এমন এক ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে ডেটা নির্দিষ্ট সময়ে ব্যবধানে ধারাবাহিকভাবে এবং সমান হারে পাঠানো হয়। এই পদ্ধতিতে নির্দিষ্ট টাইম স্লট বরাদ্দ থাকে এবং ডেটা লস বা ত্রুটি সংশোধনের জন্য অপেক্ষা না করেই ডেটা পাঠানো হয়। রিয়েল টাইম ডেটা যেমন অডিও ও ভিডিও স্ট্রিমিং, ভয়েস কল, লাইভ কনফারেন্সিং ইত্যাদি ক্ষেত্রে সময় মতো ডেটা পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সামান্য বিলম্ব ডেটার গুণগত মান নষ্ট হয়। কখনো কখনো ত্রুটি সংশোধনের চেয়ে টাইমিং বেশি গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিশ্চিতে আইসোক্রোনাস ট্রান্সমিশন রিয়েল টাইম ডেটার জন্য উপযোগী, কারণ এটি নিশ্চিত করে যে ডাটা নির্ধারিত সময়ের মধ্যে ধারাবাহিকভাবে পৌঁছাবে। এমনকি যদি কিছু ত্রুটি থেকে যায়, তাও এটা এটাই রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য বা অ্যাপ্লিকেশন জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাসের মধ্যে রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? এই যে আইসোক্রোনাস পদ্ধতিটা ব্যবহার করা হয়। তো এই তো ছিল যশোর বোর্ডের প্রথম অধ্যায় এবং দ্বিতীয়তের নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং স্কিল হার্ট বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।